চাকরিতে বিরতির পর শ্রমশক্তি থেকে ছিটকে পড়ছে নারীরা। ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর মালিবাগে স্বর্ণের দোকানে বোরকা পরে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ। মাইলি সংরক্ষণে সাগর ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের অভিযান। গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। এবং অস্ট্রেলিয়া জাতীয় দল ছাড়তে কামিন্স ও হেডকে ৮০ কোটি টাকার প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। পৃথিবীর অর্ধেক সৃষ্টিতে নারী, তবু কর্মজীবনে তারা ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছেন। চাকরিতে বিরতির পর ফিরতে পারছেন না বহু নারী, ছিটকে পড়ছেন দেশের শ্রমশক্তি থেকে। পারিবারিক চাপ, সামাজিক বাধা ও অনুকূল পরিবেশের অভাব সব মিলিয়ে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ এখন উদ্বেগজনকভাবে কমছে। সালাউদ্দিন জসিমের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। তবু কর্মক্ষেত্রে সেই অর্ধেকের অংশগ্রহণ কমছে প্রতিনিয়ত। চাকরিতে বিরতির পর ফিরতে পারছেন না অনেক নারী, ধীরে ধীরে ছিটকে পড়ছেন দেশের শ্রমশক্তি থেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী ১ বছরে শ্রমশক্তি কমেছে প্রায় ১৭,৪০,০০০। শ্রমশক্তিতে অংশগ্রহণের হারেও নারী অনেক পিছিয়ে। শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যাও বছর বছর বাড়ছে। এর মধ্যে নারীর সংখ্যা বাড়ছে আরও বেশি। বিবিএস-এর জরিপে দেখা যায় ২০২৩ থেকে ২০২৪ সালের ব্যবধানে শ্রমশক্তির বাইরে নারীর সংখ্যা বেড়েছে প্রায় ২৩,৭০,০০০, যেখানে পুরুষ বেড়েছে ৫ লাখ। অন্যদিকে কাজে নিয়োজিতদের মধ্যেও পুরুষের তুলনায় নারীর কর্মসংস্থান প্রায় অর্ধেক। পারিবারিক চাপ, সামাজিক বাধা আর কর্মস্থলে অনুকূল পরিবেশের অভাবে ধীরে ধীরে শ্রমশক্তি থেকে ছিটকে পড়ছেন নারীরা। পারিবারিক প্রবলেমগুলোর কারণে আমি ব্রেকটা নিয়েছিলাম, সেটা এই ৩ বছরে আমি ওভারকাম করে ফেলেছি। যে আমার ফ্যামিলিতে যে প্রবলেমগুলো ছিল বা যে সাপোর্টগুলো আমাকে দিতে হতো, এই ৩ বছর আমি ওইটার সাথে অলরেডি ইউজ টু হয়ে গেছি। আমার একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার আসলে বেবিকে টেক কেয়ার করার মতো কেউ নেই। আর আমি আসলে পার্সোনালি কোনো হেল্পিং হ্যান্ডের আসলে কাছে দিয়ে আমরা বেবিকে মানুষ করতে চাই। সো এটার একটা কারণ ছিল যে আমাকে পুরোটা সময় আর কি বাসায় থাকতে হয়েছে। আমার বাচ্চাকে রাখতে প্রবলেম হচ্ছে। এরপরে যখন আমি জবে ফিরে যেতে চাচ্ছি, যখন আমি তাদেরকে বলছি যে ভাইবা স্টেশনে গিয়ে আমি বলছি যে আমি ফিরে যেতে চাই, তখন ওরা আমাকে বলছে যে আপনি বাচ্চার কারণে জব ছেড়ে দিয়েছেন, আপনি এথিশিয়ান না। তবে রাষ্ট্র, পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিশু দিবাযত্ন কেন্দ্রের বিস্তৃত ব্যবস্থা, নিরাপদ পরিবহন, নারীবান্ধব কর্মপরিবেশ এসব নিশ্চিত করলে নারী কর্মী চাকরিতে স্থায়ীভাবে ফিরে আসতে এবং পেশা জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে ঝরে পড়া নারীদের জন্য চয়েস অর্থাৎ সুযোগ, তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা যাতে পরবর্তী জীবন গড়ে নিতে পারে সেই পথগুলো খুঁজে দেওয়া। এছাড়াও ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক পরিবেশ পেলে নেতৃত্বের ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একটা মাকে যখন তার বাসার কাজ ম্যানেজ করতে হয়, সেখানে অর্থনৈতিক দিক যেমন থাকে, দায়িত্বের দিকটা থাকে, কাজ বন্টনের দিকটা থাকে। কাজেই আমরা কনভেনশনাল ওয়েতে স্কিলসকে না দেখে যদি একটু ভিন্নভাবে, একটু খোলা মনে দেখি যে একজন মায়ের যে দক্ষতা, মানে একজন নারীর যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, সেটাকে যদি কনসিডার করি আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাহলেই কিন্তু আমরা দেখবো যে অনেক নারী দক্ষ আছেন এবং তারা কর্মক্ষেত্রে একইভাবে জয়েন করতে পারে। নিরাপত্তা, নিশ্চয়তা আর অনুকূল পরিবেশ নিশ্চিত হলে নারীর সম্পূর্ণ শ্রমদক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে মত বিশেষজ্ঞদের। তাসলিমা তিথি, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাউদ্দিন জসিম। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে
কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কিন্তু ক্রমেই কমে যাচ্ছে। আসলে চাকরির বিরতির পর নারীরা কেন এই কর্মক্ষেত্রে ফিরতে পারছেন? এটা কি আসলে মূলত চাকরিদাতার মানসিকতা নাকি সমাজ ব্যবস্থার কাঠামোগত কোনো সমস্যা? আপনার দৃষ্টিতে এটা কি মনে হয়? দুটো। এখানে আমরা যে বিষয়টা আমি রিপোর্ট করার সময় দেখেছি, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। ধরেন একজন মা বা একজন নারীকে যেহেতু তাকে মা হতে হয়, এই স্ট্রাগল বলি আমরা, যদিও এটাকে এক ধরনের স্ট্রাগল, কিন্তু এটা হওয়ার কথা ছিল একটা মসৃণ পথযাত্রা। একজন নারী যখন মা হয়, একজন পুরুষ তখন বাবাও হয়, এটা সন্তান পৃথিবীর আলো দেখে। কিন্তু আমরা এই পথযাত্রাটাকে মসৃণ করতে পারি না কেন? প্রথমত বিষয় হচ্ছে আমরা যেটা পেয়েছি, সে কনসেপ্ট করার পর তার একটা রেস্ট দরকার হয়। মেডিকেল সায়েন্স এটাকে সবসময় বলে যে স্বাভাবিক আমি যত পরিশ্রম করতে পারবো বা আপনি যত পরিশ্রম করতে পারবেন, তখন সেই পরিশ্রমটা করতে পারেন, তার কিছু সময় রেস্ট প্রয়োজন হয়। এটা তার বায়োলজিক্যাল ডিমান্ড বলতে পারে। এখন এই রেস্টটা কে দিবে? আপনাকে এই রেস্টটা যেমন কর্মক্ষেত্রে তার মালিক তাকে ছাড় দিতে হবে, একইভাবে এই রেস্টটা তার ঘরে নারী কিন্তু গৃহেও করবে। গৃহে আমরা কাজ করার ক্ষেত্রে কী করি যে গৃহস্থালী সকল কাজ মনে হয় যেন নারী, কিন্তু গৃহস্থালী কাজগুলো তো ভাগ করে দিতে পারি। একটা দিন আমি যদি মনে করি যে আমাকে পিতা হতে হবে, তাইলে নারী যেমন সে মাতৃত্বের স্বাদ আস্বাদন করার জন্য সব স্যাক্রিফাইস করতে পারে, পিতা হওয়ার জন্য কেন আমি স্যাক্রিফাইস করতে পারবো না? বা দাদা হওয়ার জন্য, নানা হওয়ার জন্য, দাদি নানি হওয়ার জন্য কেন আমরা স্যাক্রিফাইস করবো না? এই আমাদের যে সামাজিক প্রেক্ষাপটটা, চাকরিদাতাকে যেমন ছাড় দিতে হবে যে আমার একটা যোগ্য কর্মী যাতে ঝরে না পড়ে, সে তার স্বাভাবিক প্র্যাকটিসের মধ্য থেকে মসৃণভাবে যাতে সে এই কর্মযোগ্যটা শেষ করে আসতে পারে, আমরা এটাকে ওয়েলকাম করি না। যেমন চাকরিদাতা একইভাবে আমার পরিবার বা সামাজিক যে পারস্পরিক বিষয়গুলো আছে, যেমন বাসে আসে, একটা গর্ভধারিণী নারীকে বাসে আসার জন্য স্বাভাবিকভাবে যুদ্ধ করে সে গাড়িতে উঠতে পারবে না। আপনার অন্য যাত্রীদেরকে তাকে সুযোগ দিতে হবে, হেল্পারের বা অন্য নামানোর ক্ষেত্রে, উঠানোর ক্ষেত্রে তাকে একটু প্রিভিলেজ করতে হবে। এই বিষয়গুলো আমাদের এখানে নাই, যার কারণে বেশিরভাগ মনে করে যে আমি কনসেপ্ট করছি এই চাকরিটা, আমার স্বামীও চাকরি করে বা আমার ফ্যামিলির অন্যান্যরা চাকরি করে, আমাকে মা হওয়ার জন্য মনে হয় কোরবানিটা করতে আমাকেই করতে হবে, মানে স্যাক্রিফাইসের মেন্টালিটিটা সেটা দেখা যায় নারীদের ক্ষেত্রে বেশি। তো নারী কি করে তখন? এই সকল সামগ্রিক বিষয়ে যখন সাপোর্ট পায় না, যাতায়াতে সাপোর্ট পায় না, ঘরে সাপোর্ট পায় না, কর্মক্ষেত্রে সাপোর্ট পায় না, তখন সে চাকরিটা ছেড়ে দেয়। এখন চাকরিটা ছেড়ে দেওয়ার পর কি হয়? সবাই খুশি, হ্যাঁ সে তার সন্তানকে সময় দিচ্ছে, কাজ সে একটা দুনিয়াতে অনেক বড় এক মেহমান নিয়ে আসতেছে, সবাই খুশি হচ্ছে। কিন্তু আলটিমেটলি যখন এই কর্মযোগ্যটা শেষ হয়ে যায়, 1-1.5 বছর বা 2 বছর, কিন্তু এটা বেসিক ইয়েটা, এরপরে যখন তার মনে হয় কিরে আমি দীর্ঘ জীবন পড়াশোনা করে আসছি, একটা বিষয় আমি স্কিল্ড, আমি অফিসার বা আমি এই পর্যায়ে ছিলাম, আমার বন্ধু বান্ধব এই পর্যায়ে, তারা তরতর করে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, তার মধ্যে একটা মানসিক চাপ তৈরি হয়। প্রথমত চাপটা কোত্থেকে আসে? নিজে থেকে, যে আমার এই পর্যায়টা সবাই এগিয়ে যাচ্ছে, আমি ঘরে বসে আছি শুধুমাত্র মা হিসেবে। আবার ঘরের মধ্যে দেখবেন ননদ থাকে, ননস থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, মা বাপ থাকে, কিরে তুই কিছুই করতেছিস না। মানে দুটো বিষয়, একটা হচ্ছে তাকে এই জার্নিটাতে হেল্প করলেন না, এই ব্যর্থতাকেও নেয় না, তুই কিছু করতেছিস না। আবার এই যে এখন সে ফিরবে, ফেরার ক্ষেত্রে মানসিকভাবে আরেকটা সাপোর্ট দিবেন, সেটাও আমাদের মানসিকভাবে বলি বা আমরা যদি পরিবারের ওই সাপোর্টের কথা বলি, যে একটা বাচ্চা যদি থাকে পরিবারে, সেক্ষেত্রে তাকেও যদি সেভাবে সাপোর্ট দেওয়া হয় সংসারে, যে না ঠিক আছে সেই কেয়ারিং এর জায়গা থেকে, দাদি যদি বলে বা নানি যদি বলে যে হ্যাঁ বাচ্চাটা আমি রাখতেছি, তুমি নিশ্চিন্ত থাকো। অনেকে কাজের লোকের কাছে বাচ্চা রেখে আসতে চান না, অথবা অনেকে দাদি নানির দায়িত্ব নিতে চান, কাজের লোকের কাছে দিয়ে আসতেও চান, তার কর্মদাতা অর্থাৎ চাকরিদাতা সে তাকে ফেরত নিতে চান না। বিকজ অফ কি সমস্যা? আমরা যেটা স্টাডি করে দেখেছি, চাকরিদাতা মনে করে যে 1-1.5 বছর 2 বছর গ্যাপ হয়েছে, সে কাজ ভুলে গেছে, সে সেম চেয়ারে এসে দায়িত্বটুকু পালন করতে পারবে কিনা, তার একটা শঙ্কা তৈরি হয়। শঙ্কা তৈরি হয় নানা কারণে। একটা হলো শঙ্কা তৈরি হয়ে যায় যে আমার ফুললি সাপোর্ট দিতে পারবো কিনা, আরেকটা হচ্ছে আমাদের যে আর্থসামাজিক অবস্থান, আমাদের যে কর্মে মানুষের মানে কর্ম আছে, ঘাটতি আছে, যার কারণে সে তো যোগ্য আরেকজন লোক পেয়ে যাচ্ছে, সে চাচ্ছে না যে এখন আর অতিরিক্ত বেতনে সে আগে স্যালারি দিয়ে তাকে এখানে নেই, সে কম স্যালারিতে আরেকজনকে এখানে নিয়ে ফেলছে,
হয়তো কিছুদিন আগে, এরকম নানাবিধ সমস্যা নারীর সামনে আসে। এটা হলো আমাদের মানে সামগ্রিকভাবে আমি মনে করি। আচ্ছা, তাহলে এই যে মাতৃত্ব ও পেশা, এই দুই ব্যাপারটার ভারসাম্য রক্ষা করাটা আসলে কতটা সম্ভব? বা আমি যদি বলি যে ডে কেয়ার বা ফ্লেক্সিবল ওয়ার্কিং প্লেস অথবা ওয়ার্ক ফ্রম হোমের যে কথাটা বলছে আমাদের বিশেষজ্ঞরা, এটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের আসলে কতটা ভূমিকা পালন করা উচিত বলে আপনার মনে হয়? আসলে রাষ্ট্র তো শুধুমাত্র কিছু অবকাঠামো তৈরি করে দিতে পারবে, বা রাষ্ট্রের কিছু দায় দায়িত্ব আছে, কিছু মনিটরিং করতে পারবে যে আপনার প্রতিষ্ঠানে সবকিছু আছে কিনা, এটা রাষ্ট্রের দায়িত্ব। এর বাইরে যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাষ্ট্রকে একটা রোল প্লে করতে হবে এই জায়গাটাতে, যে আমাদের সমাজে নারী পুরুষ সেম। আপনি যখন তাকে কর্মে হিসেব করছেন, জনশক্তি হিসেবে হিসেব করছেন, তখন মাথায় রাখতে হবে প্রত্যেকের কর্মে স্বীকৃতি দিতে হবে, এবং মানুষের মধ্যে এই সচেতনতাটা গ্রো করতে হবে। শিক্ষার মধ্য দিয়ে হোক, একাডেমিক হোক, বাইরে অথবা কমন সচেতনতার মধ্য দিয়ে হোক, যে আমরা যাতে নারীদেরকে এই সুযোগটা দেই আমাদেরই স্বার্থে, শুধুমাত্র তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে না, আমাদেরই স্বার্থে, যে আমি এই নারীকে সহযোগিতা করব। এই সচেতনতা তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। আর আমাদের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমি যখন সন্তান, মাকে যেমন সম্মান করব, বোনকে সম্মান করব, একইভাবে আমি কর্মক্ষেত্রে আমার সহকর্মীকে সম্মান করব, তার কাজটাকে একটু ফ্লেক্সিবল করার জন্য চেষ্টা করব। আবার একজন নারীকেও এই স্ট্রিগমা বা ট্রমাটাইজ হওয়া যাবে না, যে সব মনে হয় আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, হতাশ হয়ে যাওয়া যাবে না। বুলিং হবে, নানাবিধ ক্রাইসিস তৈরি হবে। মনে করতে হবে আমার সহকর্মী আমার সহযোদ্ধা, মনে করতে হবে আমার ফ্যামিলি মেম্বার আমার সহযোদ্ধা। শত্রু ভাবাপন্ন পরিবেশ তৈরি হলে এই সমস্যা থেকে ওভারকাম করা সম্ভব না। আমাদেরকে প্রত্যেককে একে অপরের সহযোগী হয়ে যদি আমরা কাজটা করি, আমি যদি মনে না করি মা হওয়া শুধুই আমার দায়িত্ব, তাহলে কিন্তু সহজ, যে আমি মা, আমার যতটুকু সন্তানের জন্য দায়িত্ব আমি ততটুকু করব, দাদি তার দায়িত্বটুকু করবে, দাদা তার দায়িত্বটুকু পালন করবে, বাবা তার দায়িত্বটুকু পালন করবে, বা কাজের লোক তারটুকু করবে। এরপরে আমার অফিস এনভায়রনমেন্ট বা অফিসের, সেও তো যখন একটা বাচ্চা এসে চাচ্চু বলে, আঙ্কেল বলে, ভালো লাগা কাজ করে, এই ভালো লাগা প্যারাসিটামলের চেয়ে বেশি কাজ করে মানুষের সুস্থতার জন্য। সো তারও একটা দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যখন আমরা মানসিকভাবে ডিসেন্ট্রালাইজ করে দিব, আমার মনে হয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব। সুন্দর বললেন। আসলে যে যার জায়গা থেকে সেই দায়িত্বটুকু যদি পালন করতে পারি, আমার মনে হয় এই ধরনের সমস্যা অনেকাংশেই কমে আসবে। বাংলাদেশে আসলে নারী শ্রমশক্তির অংশগ্রহণটা কিন্তু কমে যাচ্ছে, যেমনটা আপনি বললেন যে এই ধরনের সাপোর্টিভ কাহিনীর জন্য। তো অর্থনৈতিক মন্দা বা পারিবারিক চাপ নাকি নীতিগত কোনো ঘাটতি, কোনটা আসলে বড় কারণ এই প্রবলেমটা ক্রিয়েট হওয়ার জন্য আপনার দৃষ্টিতে? 2024 সালে যে জরিপ হয়েছে, সে জরিপে আমরা যে তথ্যটা পেয়েছি, আপনার নারী সামগ্রিক জনশক্তির 23 থেকে 24-এ যে ঝরে পড়ার সংখ্যা, সেটা হচ্ছে 17 লাখ। সামগ্রিক জনশক্তি 17 লাখ ঝরে পড়েছে, তার মধ্যে 16 লাখ নারী, 1 লাখ পুরুষ। তার মানে আমি যদি অর্থনৈতিক বিষয়টা বিবেচনা করি, তাহলে তো সেটা রেশিওটা ভিন্ন হইতে পারত। আর আমি যদি নীতিগত বিষয় বিবেচনা করি, রেশিওটাও আমার সবচেয়ে বড় বিষয়টা মনে হয় নারীদের ছিটকে পড়া, বা এই যে নারীদের ক্রাইসিস মুভমেন্ট বা মা হওয়া বা অন্যান্য কিছু বিষয়ের কারণে নারীরা যেভাবে ছিটকে পড়ছে, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে কাজ করতে গিয়ে। আর নীতিগত যে বিষয়টা, নীতি আমাদের হিউজ আছে, কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিসটা খুব কম আছে। আর আইন দিয়ে, নীতি দিয়ে আপনি সবকিছু করতে পারবেন না। আপনাকে আপনার মনুষ্যত্ব গ্রো করে, আপনাকে সহমর্মিতা, সহনশীলতাকে গ্রো করে সেটা ওভারকাম করতে হবে। আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস, এটা তো আমার জন্য যা আপনার জন্যই তাই। অর্থনৈতিক ক্রাইসিসে আমাদের অত বেশি ভোগায় না, যতটা ভোগায় আমাদের মানসিক ক্রাইসিসে। ধরেন আমি 10 জন লোককে চাকরি দিতে পারবো, আমি একজন চাকরিদাতা। আমি যদি মনে করি যে আমার বোন যেমন চাকরির জন্য ঘুরছে, তা আমি 10 জন চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি 5 জন নারী নেই, 5 জন পুরুষ নেই, কর্মক্ষেত্রে আমি এই দৃষ্টান্তটাই স্থাপন করি। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটের সমস্যা হচ্ছে, নারী দিলে তা 2 দিন পরে তার ছুটি দিতে হবে মাতৃত্বকালীন, বা তার এই সমস্যা সেই সমস্যা। আমরা মনে করি এটা মানসিকতায় হয়ে গেছে, কিন্তু আমরা বেমালুম ভুলেই যাই যে এটা তো আমার মায়েরও সমস্যা, এটা তো আমার বোনেরও সমস্যা। তো সমাজে যদি আমরা একসঙ্গে গড়ে উঠতে চাই, আমি চাই আমার বউ সন্তানের মা হোক, কিন্তু আমি চাই না আমার সহকর্মী বা আমি যাকে চাকরি দিয়েছি সে সন্তানের মা হোক, তাহলে তো এটা কেমন দ্বিচারিতা না আমাদের। তো এই মূল বিষয়টা হচ্ছে
আমাদের সংকটটা আমাদের মানসিকতায়। আমরা যদি মানসিকতা পরিবর্তন করি, আমরা যদি নিজেদেরকে স্বশিক্ষিত হতে পারি, আমরা যদি মনে করি যে শুধুই আমার ব্যবসা না, আমার সমাজটাও আমার একটা ব্যবসা, সামাজিক ব্যবসা। আমি আমার পরিবারে যেমন আমি সুখ শান্তি চাই, আমার কর্মক্ষেত্রে অন্যের সুখ শান্তি নিশ্চিত করতে হবে, তাইলে আমরা ওভারঅল ভালো থাকবো। আপনার সাথে আমি আসলে একমত যে আমাদের আসলে এই যে দায়িত্ববোধের জায়গা বলেন বা নীতিবোধের জায়গা বলেন, এই জায়গা থেকে মানসিকতা চেঞ্জ করে যদি নারীদের আর কি সেই সাপোর্টটা দেওয়া যায় কর্মক্ষেত্রে, তাহলে আমার মনে হয় এই সমস্যা অনেকটাই কমে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, পাঠকদেরও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাউদ্দিন জসিমের সঙ্গে। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। রাজধানীর যাত্রাবাড়ির পর এবার মালিবাগে একটি শপিং মলে জুয়েলার্সের দোকান থেকে 500 ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যায় চোর চক্রের 2 জন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে। বুধবার গভীর রাতে মালিবাগের মৌচাক মোড়ে ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ জানায় রাত 3টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা যায় চোর চক্রের 2 জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে। শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে 400 ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া 100 ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে 40,000 টাকার মতো নগদ ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এই দোকান মালিক। দীর্ঘ 7 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত 11টায় শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন তিনি। এর আগে 2018 সালে কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার রাত 11টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তিলাওয়াত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, রাত 11টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি সমাধি প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে গাড়ির ভেতর থেকে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে রাত 11টা 25 দিকে বেগম খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করে গুলশানে ফিরোজা ভিলায় ফিরে যান। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্যে রাত 11টার কিছুক্ষণ আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম খালেদা জিয়া। চলতি বছর ডেঙ্গুতে 220 জনের মৃত্যু হয়েছে বলে জানালেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ATM সাইফুল ইসলাম। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গেল বছরের চেয়ে বেশি হলেও মৃত্যুহার কম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। ATM সাইফুল ইসলাম বলেন, 2023 ক্যালেন্ডার বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 3 লাখেরও বেশি এবং মৃত্যুবরণ করেছিল 1750 জনের মতো। 2024 ক্যালেন্ডার বছরে আক্রান্ত হয়েছিল 1,05,000-এর মতো, মৃত্যু হয় 520 জনের। চলতি বছর শনাক্ত রোগী বেড়ে 52,104 জনে দাঁড়িয়েছে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর 12 দপ্তরে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও 12টি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 12 দপ্তর হল চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই,
প্রিন্সিপাল স্টাফ অফিসার, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট, কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল, সিইও। Treat chocolate. Treat moment. Sweet moment. মাইলের সংরক্ষণে সাগর ও সুন্দরবন উপকূলের নদ নদীতে চলছে কোস্টগার্ডের অভিযান। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মাইলের সংরক্ষণ ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন সময়ে কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। তিনি এ সময় জানান, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মাইলিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুযায়ী গেল 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই উপলক্ষে মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত 24 ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের সূচনা লগ্ন থেকে, বাংলাদেশ কোস্টগার্ডের সূচনা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড আমাদের সুবিশাল যে সমুদ্র সীমা আছে তার উপকূলবর্তী অঞ্চলে, নদী তীরবর্তী অঞ্চলে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে আসছি। একই সাথে আমরা মৎস্য সম্পদ রক্ষায় আমরা এই মালিশ রক্ষা, জাটকা রক্ষা এবং সমুদ্রে যে সকল সময় নিষেধাজ্ঞা চলমান থাকে সে সকল সময় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করি এবং একই সাথে আমরা নিশ্চিত করি কোনো অবৈধ সময়ে বা নিষেধাজ্ঞা মৎস্য যেন না হয়। বাংলাদেশ কোস্টগার্ডের এই মহান কৃতিত্বস্বরূপ আমরা 2025 সালে মৎস্য রৌপ্য পদক লাভ করেছি। আপনাদেরকে জানেন ইতিমধ্যে যে বর্তমানে যে মৎস্য সংরক্ষণের উদ্দেশ্যে মালিশ রক্ষায় মৎস্য সংরক্ষণ আইন 1950 মোতাবেক 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 টোটাল সর্বমোট 22 দিন আমাদের সকল ধরনের মৎস্য ইলিশ মাছের আহরণ, বাজারজাতকরণ এবং সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে। ন্যায্য মূল্যের বাজার হিসেবে পরিচিত থাকলেও ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে হঠাৎ করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে, আর মাংস ও মাছের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। শম্ভুগঞ্জ বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুজ্জামান মিন্টু। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের শহরতলির ঐতিহ্যবাহী বাজার শম্ভুগঞ্জ বাজারে। এই বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে, যেটি দেখেছি যে সবজির দাম 10 টাকা থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে করলার। গত সপ্তাহ করলা 60 টাকা কেজিতে বিক্রি হলেও এখন কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চায়না গাজরের দাম যদি বলি, চায়না গাজরও কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহ চায়না গাজর 110 টাকা কেজিতে বিক্রি হলেও এখন কিন্তু বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এছাড়া মোটা গোল বেগুনের দামও কেজিতে 30 টাকা বেড়েছে। এখন বর্তমানে মোটা গোল বেগুন 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শশার দাম বেড়েছে কেজিতে 20 টাকা। গত সপ্তাহ শশা 30 টাকা কেজিতে বিক্রি হলেও এখন কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সিমের দাম বেড়েছে 10 টাকা। গত সপ্তাহ সিম 180 টাকা কেজিতে বিক্রি হলেও এখন কিন্তু 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম যদি বলি, অন্যান্য সবজির দামও 10 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এখন বর্তমানে কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা, ঝিঙে 70 টাকা, চিকন বেগুন 70, ঢেঁড়স 80 এবং মিষ্টি কুমড়ার দাম যদি বলি 40 টাকা থেকে এখন কিন্তু 50 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকা। এছাড়া ধুন্দল 60, টমেটো 120, পটল 60, চিচিঙ্গা 60, কচুরমুখী 30, কাঁচামরিচ 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 60 টাকা পিস হিসেবে, কাঁচা কলা 40 টাকা হালি এবং লেবু কিন্তু 20 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে সবজির জাত ভেদে 10 থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে। এবং এই শম্ভুগঞ্জ বাজারেই মাছের বাজার ঘুরে যেটি দেখেছি যে মাছের দামও কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, যার ফলে সবচেয়ে ক্ষুব্ধ হয়েছেন
রয়েছেন, নিম্ন ও মধ্যম আয়ের যেসব ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে বাজার সঠিকভাবে মনিটরিং না থাকার কারণেই কিন্তু আসলে সময়ের ব্যবধানে, দিনের ব্যবধানে প্রতিনিয়ত তরি তরকারির দাম কিন্তু বাড়ছেই। ফলে তারা যেটি বলছেন যে জোরালো মনিটরিংয়ের মাধ্যমে এবং সংশ্লিষ্ট দপ্তরের অভিযানের ভিত্তিতেই কিন্তু বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু তারা যদি অভিযান চালায় তাহলে দাম কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে দামে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার থেকে বাজার দরের সর্বশেষ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য উঠে আসছে। চুক্তির আওতায় প্রায় 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর মৃত জিম্মিদের দেহাবশেষ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। অপরদিকে ইসরায়েল 1950 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যার মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এখন এই চুক্তির অন্যান্য অংশগুলোর মধ্যে বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ কিভাবে ঘটবে এবং কখন ঘটবে সে সম্পর্কে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। গাজার একটি নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল, কিন্তু হামাসের দাবি ইসরায়েলকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে আলাপকালে বলেন, শান্তি চুক্তির প্রথম পর্যায়ের পর গাজা পুনর্নির্মাণ করা হবে। এটি একটি ভিন্ন বিশ্ব হতে চলেছে এবং গাজায় সম্পদ ব্যয় করা হবে। এদিকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে হামাস এবং ইসরায়েল। শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে উভয় পক্ষ, কিন্তু এই চুক্তির পরে উত্তর গাজায় ফিলিস্তিনিদের না ফেরার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, গাজার উত্তরের এলাকা এখনও একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত। আদ্রাই বলেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখেছে, সেখানে ফিরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। জনগণের নিরাপত্তার জন্য উত্তরে ফিরে না যাওয়া বা সেক্টরের দক্ষিণ ও পূর্ব সহ সমগ্র সেক্টরে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে এবং তৎপরতা চালাচ্ছে। এমন এলাকায় পৌঁছানো থেকে বিরত থাকুন। যতক্ষণ সরকারি নির্দেশ জারি করা না হয় ততক্ষণ পর্যন্ত এসব এলাকায় না ফেরার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে গাজায় হামলা চালিয়েছে দখলদার সেনারা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক কামিন্স এবং তারকা ব্যাটার ট্রাভিস হেডকে 10 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 80 কোটি টাকা বিশাল প্রস্তাব দিয়েছে একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী। বিনিময়ে জাতীয় দল ছেড়ে তাদের হয়ে পূর্ণকালীন সময় খেলতে হবে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী এই অফারটি দিয়েছিল, তবে কামিন্স এবং হেড দুজনেই বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা বছরে প্রায় 1.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় 12 কোটি টাকা আয় করেন, আর কামিন্স অধিনায়কত্ব ভাতা সহ প্রায় 3 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় 24 কোটি টাকা পান। আইপিএলে দুজনেই উচ্চ পারিশ্রমিক পান। কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে 18 কোটি রুপিতে খেলছেন, আর হেড একই দলের হয়ে 2025 মৌসুমে 14 কোটি রুপিতে চুক্তিবদ্ধ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাকরিতে বিরতির পর শ্রমশক্তি থেকে ছিটকে পড়ছে নারীরা। ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর মালিবাগে স্বর্ণের দোকানে বোরকা পরে দুর্ধর্ষ চুরি, 500 ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ। মাইলি সংরক্ষণে সাগর ও সুন্দরবন উপকূলে কোস্ট গার্ডের অভিযান। গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী।
এবং অস্ট্রেলিয়া জাতীয় দল ছাড়তে কামিন্স ও হেডকে ৮০ কোটি টাকার প্রস্তাব। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৫টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।